জাতীয় বাজেট 2026 সালে যেটা আজকে মাননীয় অর্থমন্ত্রী জাতীয় সংসদে পেশ করলেন, একজন নাগরিক হিসেবে আমি সেখানে উপস্থিত ছিলাম। সরাসরি দেখার বা শোনার সুযোগ হয়েছে। তো সামগ্রিক মূল্যায়ন বলতে গেলে এই বাজেট সাইজ বড় হলো, কিন্তু বাজেটের ঘাটতির ব্যবধানটা অনেক বড়। অন্যান্য সময়ে ঘাটতি নির্ভর বাজেট হয়, ঋণ নির্ভর বাজেট হয়, কিন্তু এবারের বাজেটে ঘাটতির পরিমাণ অনেক বেশি। ঋণ, বৈদেশিক ঋণ, ডোমেস্টিক ঋণ দুটাই অনেক বেশি রাখা হয়েছে। তো নির্ভরতা থেকে দেশকে বের করে আনার জন্য যে ধরনের একটা জনমুখী এবং সংস্কার সম্পন্ন বা সংস্কার আনয়ন করে যে বাজেট প্রণয়ন, সেটা এখানে প্রতিফলন হয়। বাজেটের আকার যেটাই হোক, এখানে বড় একটা উইকনেস অতীতের মতো রয়ে গেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অতীতের সরকারগুলো যে বাজেট দিয়েছে, সেখানেও রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রাটা অনেক বড়, যেটা বাস্তবসম্মত নয়। তবে এটা আহরণের যে উৎস দেখানো হয়েছে, সে উৎসের জায়গাগুলো অবাস্তব। কেন অবাস্তব? অতীতে আমরা দেখেছি বাজেটের যে নির্ধারিত লক্ষ্যমাত্রা উৎসকর বা অন্যান্য কর থেকে আহরণে রাখা হয়, সে সর্বোচ্চ দেখা গেছে 3,89,000 কোটি টাকা আদায় হয়েছে। এবার যে 6,29,000 যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এটা একটা অবাস্তব হবে যদি অতীতের মতো হয়ে থাকে। কারণ হলো, এটা আমি বাস্তব বলতাম যদি এ সরকার কর সংস্কার এবং কর আদায়কারীদের দক্ষতা উন্নয়নের কোনো কর্মসূচি রাখে। বাজেটে এর কোনো প্রতিফলন নাই। একটা হচ্ছে অগ্রাধিকার করতে গিয়ে সরকার যেটা করেছে, 10টা অগ্রাধিকার, সে অগ্রাধিকার মধ্যে অন্যতম খাত হচ্ছে শিক্ষা, তথ্য প্রযুক্তি। আমি একটা উন্নত জাতি গঠনে যদি মানব সম্পদের উন্নয়ন না হয়, তাহলে উন্নত জাতি গঠন সম্ভব নয়। দক্ষ ব্যবস্থাপনা পরিচালনা যদি করতে হয়, তাহলে এখানে অবশ্যই বাজেট অনেক বেশি বাড়ানো দরকার ছিল। এবং বাজেটের আরেকটা বড় ধরনের ভারসাম্যহীনতা আগে থেকে চলমান, এইটাই মাত্রাটা আরও বেড়েছে। সেটা হলো পরিচালনা। টোটাল বাজেটের দেখা যাচ্ছে 70% হচ্ছে পরিচালনা, বেতন, ভাতা, প্রশাসনিক এবং সুদ পরিশোধ। এই জায়গায় আমি যদি একটা দ্রব্য কিনতে যাই, 100 টাকা যদি তার কস্ট পড়ে, দেখা যায় আমার রিক্সা ভাড়া গেল 70 টাকা, পণ্যের দাম হলো 30 টাকা। ঢাকা শহরে কিছু কিছু এলাকা এরকম আছে, গণপরিবহন না থাকার কারণে এই অবস্থাটা তৈরি হয়। আমি একটা উদাহরণ দিলাম, কিন্তু সরকার সেটা করছে। সেই জায়গায়ও কিন্তু সরকার কোনো সংস্কার আনতে পারে না। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে একটা ছায়া বাজেট দিয়েছি। সে বাজেটে আমরা আরও 1,00,000 কোটি টাকা কম করেছে জনগণের এর চাইতে বেশি সুবিধা রাষ্ট্রকে আরও অর্থনৈতিক সমৃদ্ধ আনার দিক নির্দেশনা আমরা দিয়েছি। আমাদের এখানে অর্থনৈতিক দর্শন, নীতির সংস্কার, কর সংস্কার, অনেকগুলো বিষয় আছে। এডিবি বাস্তবায়নের নির্দেশনা আছে, যেটা এ সরকার নিতে ব্যর্থ হয়েছে। এডিবি বাস্তবায়নে আমরা বলেছি, আমরা ফিসক্যাল এয়ার যেটা আছে এটা চেঞ্জ করতে বলেছি। এখন বর্ষটা হচ্ছে জুন জুলাই, অর্ধেক সময়ের বেশি হলো বর্ষাকাল। ফলে উন্নয়নে দুর্নীতি হয়, অপচয় হয়, দুটি হয়। অর্থ ছাড়ে আবার বিলম্ব হয়। আমরা বলেছি যদি এটা এপ্রিল টু মে যদি করা যায়,
তাহলে আপনার আমরা যদি বলেছি যে এইটা ক্যালেন্ডার ইয়ার যেটা আছে এটাকে যদি অর্থবর্ষ করা হয়, তাহলে শুষ্ক মৌসুমে যদি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয় তাইলে দেখা যাবে যে এখানে অপচয় দুর্নীতি বন্ধ হবে, তার সাথে দেশের উন্নয়নটা টেকসই হবে। বাজেটটা আরেকটা জায়গা উইকনেস আমি বলি, সেটা বলে শেষ করি। সামাজিক সুরক্ষা এবং সোশ্যাল সেফটিনেসের যে জায়গাটা ধরা হয়েছে সেখানে একটা বড় বাজেট দিয়েছে। এটা একেবারে পলিটিক্যাল জনপ্রিয়তা, সস্তা জনপ্রিয়তা অর্জনের একটা বাজেট এখানে দেওয়া হয়েছে। ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, এটা আবার সামাজিক সুরক্ষা কিন্তু দরিদ্র শ্রেণীর জন্য, ডিজেবল মানুষের জন্য। কিন্তু ওনারা যে ফ্যামিলি কার্ডের এরিয়া ধরেছে, 4,000 কোটি মানুষকে কমান্ডে ফ্যামিলি কার্ড, আর ফ্যামিলি মানে গড়ে যদি 5 জন একটা ফ্যামিলি 20 কোটি মানুষ হয়, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তার পরিবারও ফ্যামিলি কার্ড পাচ্ছেন। এটা একটা সুখবর আর কি। আবার বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বলছে যে 95 লক্ষ এখানে গরিব মারা গেছে বাংলাদেশে, অতি গরিব। তা আপনি 95 লক্ষ মানুষকে সার্ভিস দিতে গিয়ে 20 কোটি মানুষকে দিচ্ছেন, 20 কোটি মানুষ আমাদের আদর্শ মরে অনুযায়ী নাই, তাহলে কিছু মনে হয় অন্যদিকে পাচার টাচারের প্ল্যান আছে। তো সব মিলে পার্সেন্টেজ যদি আমরা ঠিক করি, সামাজিক সুরক্ষার বেনিফিট গরিবের চাইতে ধনী বেশি হচ্ছে, তাহলে এটাকে একটা ধনী বান্ধব বাজেটের রিফ্লেকশন